আচ্ছা তাই তাহলে আমি শুরু করি। যে আজকে আমরা পড়বো হলো কি আংশিক ভগ্নাংশ। যে আংশিক ভগ্নাংশ কাকে বলে? যে কোনো একটা ভগ্নাংশকে ভেঙে যদি আমরা দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করতে পারি তাহলে তাকে বলা হয় আংশিক ভগ্নাংশ। তো দেখো এখানে বলছে যে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশে যোগফল রূপে প্রকাশ করা হয় তবে সেই সমস্ত ভগ্নাংশগুলোকে প্রত্যেকটিকে প্রথমোক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। অর্থাৎ এখানে দেখো এখানে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে আমি ভেঙে এই উপায়ে প্রকাশ করতে পারি। তাহলে আমি যে উপায়ে ভেঙে ভেঙে প্রকাশ করলাম তাহলে এই অংশগুলাকে, এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। তারপর এই অংশটাকেও এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। বোঝা গেছে? তো আমরা একটু দেখি যে আসলে মেইনলি এখানে যে আংশিক ভগ্নাংশটা আছে, এখানে আংশিক ভগ্নাংশটা করছে কিভাবে। এখানে মেইনলি করছে, এখানে কোনো রুলস ফলো করে নাই, এখানে রুলস ফলো করছে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশ করতে পারি। রুলস গুলো আমরা একটু পরে দেখবো, হ্যাঁ। তো প্রথমে আমরা আগে দেখি যে আমরা আমরা সিম্পলি এই জিনিসটা কিভাবে নিয়ে আসতে পারি। তো দেখো এখানে যদি আমি এই যে এই লাইনটা আছে এই লাইনটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে আমি কি করব, আমি উপরে আছে কি 3x - 8 আছে, হ্যাঁ। এটাকে আমি লিখতে পারি ভাবে যে 2x+x লিখতে পারি। অবশ্যই লিখতে পারি। তাহলে আমাদের কি 2x আর x এক এক যোগ করলে কি 3x হয়ে যাবে। তারপর এখানে কি আছে, -8 আছে। এই -8 কে আমি এখানে লিখতে পারি যে -6, আর এখানে লিখতে পারি হলো -2। কোনো অসুবিধা আছে? কোনো না। অসুবিধা নাই। আর এখানে যেটা আছে নিচে, হ্যাঁ, এটাকে আমরা আংশিক ইয়াতে প্রকাশ করতে পারি। কি কয়, মিডিল টার্ম করে আমাদের কি গুণফল আকারে, অর্থাৎ এই যে কি কয় উৎপাদক আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, x² আমরা লিখতে পারি -2x - 3x+6। এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে এখান থেকে আসবে কি x - 2। আর এখান থেকে যদি আমি 3 কমন নেই তাহলে এখানে আসবে এক্স, এখানে -2। তাহলে এখানেও আমাদের x - 2 আছে, এখানেও x - 2 আছে। তাহলে আমি যদি একটা x - 2 কে কমন নেই, তাহলে x - 2 কে যদি কমন নেই তাহলে থাকবে কি, তাহলে থাকবে হলো x - 3। তাহলে x - 3 থাকবে। অর্থাৎ এখানে যে এই যে লাইনটা আছে x² -5x+6, এটাকে আমি ভেঙে কিভাবে লিখতে পারবো, x - 2 ইন্টু x - 3। তখন আমি জাস্ট ওই লাইনটা লিখবো, এখানে x - 2 ইন্টু হচ্ছে x - 3। ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো? তো দেখো এখানে আমি আর একটা কাজ এখানে করতে যাচ্ছি। যে এই যে প্রথম যে পদটা আছে, হ্যাঁ, এই প্রথম পদ অর্থাৎ 2x - 6 আছে, এখান থেকে আমি 2 কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি 2 কমন নেই তাহলে এখানে 2 কমন নিলে এখানে হয়ে যাবে কত, -3 হয়ে যাবে। তাহলে এখানে আমি কি লিখবো, এখানে -3 লিখবো, -3। ঠিক আছে, মানে 2x - 6 দিল, সেখান থেকে আমি 2 কমন নিলাম, তাহলে থাকতেছে x - 3। তো এখন দেখো এখানে আমাদের উপরের দিকে দুইটা ভগ্নাংশ আছে যোগফল আকারে, আর নিচে একটা ভগ্নাংশ আছে আমাদের গুণফল আকারে। তাহলে আমি ভেঙে দিতে পারি, অর্থাৎ 2 × x - 3 কে ভেঙে দিতে পারি কি x - 2 ইন্টু আছে x - 3। তারপর এখানে আমি প্লাস চিহ্ন দিলাম, আর উপরে আমাদের x - 2 আছে। নিচে কিভাবে দিতে পারি, x - 2 ইন্টু x - 3। ঠিক আছে, এভাবে লিখতে পারি। হুম। তাহলে দেখো এখানে x - 3 আর এখানকার x - 3 কেটে গেল। তাহলে থাকতেছে 2 ইন্টু এক্স মাইনাস হচ্ছে 2, প্লাস এখানকার x - 2 আর এখানকার x - 2 এই দুটো কেটে গেল, তাহলে থাকতেছে 1/x - 3। তাহলে 1/x - 3। দেখো আমাদের এই শেষ পর্যন্ত এই যে জিনিসটা ছিল এই জিনিসটাই নিয়ে আসে। অর্থাৎ এখানে একটা ভগ্নাংশ ছিল, সেখান থেকে ভেঙে কি দুইটা ভগ্নাংশ আকারে আমি প্রকাশ করতে পারছি। তাহলে এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। তো চলো আমরা এখন জি। পড়া শুরু করি। আমাদের এটা হচ্ছে কি নিউমিনেটর মানে হচ্ছে লব, আর হচ্ছে ডিমো ডেনোমিনেটর মানে হচ্ছে হর, হ্যাঁ। তো এখানে আমাদের ভুল হইতে পারে বানান বা এরকম কিছু, এগুলা নিয়ে ইয়ে করার দরকার নেই। অর্থাৎ এখানে আমাদের এই যে n(x) দ্বারা বোঝাচ্ছে কি, n(x) দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লব। আর পরে যে d(x) অর্থাৎ ডেনোমিনেটর বলতে হর। বোঝাচ্ছে কি হর। অর্থাৎ এখানে বলছে যে আমাদের লব এবং হর উভয়ই কি এক্স চলকের বহুপদী। এবং লব n(x) এর মাত্রা হর d(x) এর মাত্রা অপেক্ষা ছোট হয় তখন ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ আমরা যে এমনিতেই যে ভগ্নাংশগুলো পড়ছি, ভগ্নাংশগুলো কি যদি হর বড় হয়, যদি হর বড় হয়, মনে করো যে লব যদি ছোট হয়, তাহলে এটাকে বলে কি প্রকৃত ভগ্নাংশ। তো এখানেও আমাদের একই জিনিস, যদি আমাদের লবের মাত্রা বেশি হয় লবের মাত্রা কম হয়, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার আছে, আর হরের মাত্রা যদি বেশি হয়, এখানে x⁴ আছে,
তাহলে এটাকে আমরা বলতে পারবো কি, প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, বুঝছো? ভগ্নাংশ। যদি আমাদের লবের মাত্রা কম থাকে, হরের মাত্রা বেশি থাকে, তাহলে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যদি আমাদের এখানে আহ লবের মাত্রা এবং হরের মাত্রা যদি সমান হয়, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত অপ্র ভগ্নাংশ। তো এরপর আসি কি, এরপর যদি আমাদের মনে করো যে লবের মাত্রা কি বড় কিন্তু হরের মাত্রা হচ্ছে হুম, ছোট, তাহলে এটা হচ্ছে ছোট। অপ্রকৃত ভগ্নাংশ। শুধু এটা মনে রাখবা যে আমাদের লবের মাত্রা যদি ছোট হয় হরের মাত্রা আছে, তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যদি লবের এবং হরের মাত্রা সমান হয় অথবা লবের মাত্রা বড় হয়, তাহলে এই দুইটা কেসের মধ্যে আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ হবে। তো দেখো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন এই উদাহরণটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স এর এখানে মাত্রা আছে 2, আর নিচে আমাদের x+1 আছে, x+2 আছে, x-3 আছে। তাহলে এই তিনটাকে যদি আমরা গুণ করি, এখানে তিনটা এক্স আছে, তাহলে আমরা নিচে পাবো হলো x কিউব। তাহলে উপরে আমাদের যে হুম, এক্স আছে তার মাত্রা হচ্ছে 2, আর নিচে যে এক্স আছে তার মাত্রা হচ্ছে 3। অর্থাৎ এখানে আমাদের কি লবের মাত্রা কম আর হরের মাত্রা বেশি, এর জন্য এটা হচ্ছে আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। তো পরেরটাই দেখো, এখানে আমাদের লবের মাত্রা আছে 4 আর হরের মাত্রা আছে 1। তাহলে কি এখানে আমাদের লবের মাত্রা যেহেতু বড় আছে, বেশি আছে, তার জন্য এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো পরেরটা দেখো একই জিনিস, যে আমাদের লবের মাত্রা 3 আর হরের মাত্রা হচ্ছে 1। তাহলে কি এটা আমাদের কোন ধরনের ভগ্নাংশ হবে? অবভিয়াসলি এটা হবে আমাদের অপ্র- অপ্রকৃত ভগ্নাংশ। তো এরপর আসো আমাদের এখানেও যে জিনিসগুলো দেওয়া আছে, তুমি এগুলা দেখলেই বুঝতে পারবা, আর এগুলা কিছু বলতেছি না। তবে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখন শুরু করব। তো আজকে আমরা রুলস 1 নম্বর আর 2 নম্বর হয়তো বা করতেও পারি, আর না হলে 1 নম্বরই করব। মানে এখানে এই যে 5টা রুলস আছে, বুঝছো? আমাদের আংশিক ভগ্নাংশ করার মোট মোট 5টা রুলস আছে। তার মধ্যে আজকে আমরা 1 নম্বর রুলসটা শুরু করব। যে কি বলছে এখানে, যখন হরে বাস্তব ও একঘাত বেশিতে উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি থাকে না। তো এই জিনিসটা আমরা শুরু করব। তো চলো শুরু করা যাক। যখন হরে বাস্তব ও একঘাত বেশিতে উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি থাকে না। তো এখানে অবশ্যই একটা জিনিস আমাদের আগে বুঝতে হবে যে পুনরাবৃত্তি বলতে কি বোঝাচ্ছে। বলছে কি যে হরে কোনো পুনরাবৃত্তি হয় না, তখন আমাদের এই রুলসটা থাকবে। তো পুনরাবৃত্তি বলতে কি বোঝাচ্ছে, মনে করো যে তোমার একটা সংখ্যা দেওয়া আছে যে 1/(x-2), এটার উপর হোল স্কোয়ার আছে। তাহলে কি বুঝবো যে এটা আমাদের কি দুইবার আছে। মানে x-2 হুম। হোল স্কোয়ার দ্বারা কি বোঝায়, যে x-2 আছে এক্স ইন্টু মাইনাস টু ইন্টু এক্স টু মাইনাস টু। আছে। হ্যাঁ, তাহলে কি এই দুটো আমাদের গুণফল আকার আছে যদি আমাদের এখানে স্কোয়ার থাকে, অথবা যদি থাকে x/(x-2), যদি এখানে কিউব থাকে, তাহলে এই লাইনটা দ্বারা কি বুঝবো যে আমাদের x-2 এখানে কি তিনটা গুণফল আকার আছে। অর্থাৎ যদি আমাদের এখানে স্কোয়ার থাকে, অথবা এটাও যদি হয় যে 1/(x-3), তার মানে বুঝবো কি এখানে এক্স আমাদের তিনটা গুণফল আকার আছে। অর্থাৎ যদি কিউব, স্কোয়ার বা বা এরপর এর চেয়ে বেশি যে পাওয়ার 4, 5 যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে পুনরাবৃত্তি হয়। যদি পুনরাবৃত্তি হয় তাহলে আমরা যে এখন যে রুলসটা শিখবো ওই রুলস অনুযায়ী সলভ করতে পারবো না, সেটা আলাদা রুলসে যাবে। তাহলে আমরা দেখবো যে এখানে দেখো যে ভগ্নাংশটা দেওয়া আছে। দেখো এই ভগ্নাংশটা কি দেওয়া আছে, যে x-1 ইন্টু x-2, হরের মধ্যে x-1 ইন্টু x-2 আছে। অর্থাৎ এখানে আমাদের কোনো স্কোয়ার টার্ম নাই। এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে আমাদের এই রুলস অনুযায়ী করা যেত না। যেহেতু এখানে কোনো স্কোয়ার টার্ম নাই, তার মানে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের কি কোনো পুনরাবৃত্তি নেই। তাহলে যদি পুনরাবৃত্তি হুম, না থাকে তাহলে আমরা কিভাবে সলিউশন করব, চলো এটা একটু দেখে নেওয়া যাক। তো এখানে যে জিনিসটা আছে এটা আমরা ইয়া, আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো। তো এখানে কি আছে একটু দেখে দেখে বলো, আমি করতেছি। তো দেখো এটাকে এখন হুম। আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো। তো আংশিক ভগ্নাংশকে প্রকাশ করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়, এরকম তিনটা ডটেড লাইন দিতে হয়। তিনটে ডটেড লাইন দিলাম, দিয়ে তারপর আমরা কি করব, এই যে উপরে দিব হলো এ, দিয়ে এখানে যে জিনিসটা থাকবে সেটা মনে করে লিখবো। x-1 লিখলাম, তারপর প্লাস দিব, প্লাস দিয়ে উপরে দিব বি, তারপর এখানে যে জিনিসটা আছে সেটা লিখবো x-2। এখানে যদি আরো জিনিস থাকতো যে x-3, তাহলে এরকম ভাবে কি আমরা তারপর প্লাস c/(x-3), তারপর যদি x-4 থাকতো তাহলে আমরা d/(x-4), এরকম করে আমরা চলতেই থাকতো। এখন কথা কি, এখন কথা হলো আমাদের কোন উপায় এই এক্স এর মান, এর মান এবং বি এর মান গুলো নির্ণয় করতে হবে। আমরা যদি এর মান এবং বি এর মান নির্ণয় করতে পারি তাহলে আমাদের কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেই। এই 1 নম্বর সমীকরণকে
এই যে আমাদের হরটা আছে এই হরটা দ্বারা পুরাটাকে গুণ দিতে হবে, বুঝছো? প্রথম রুলস হলো আমাদের এ, মানে এ ডিভাইডেড বাই এই প্রথমটা প্লাস বি ডিভাইডেড বাই প্রথমটা, এভাবে লিখতে হবে। এরপর এই যে হরটা আছে এই হরটা দ্বারা পুরো রাশিটাকে গুণ দিতে হবে। তাহলে আমি এখানে লিখবো কি, যে x-1 ইন্টু x-2 দ্বারা, তাহলে কি x-1 এবং x-2 দ্বারা পুরো রাশিটাকে গুণ দিব। তো এদিকে আছে আমাদের কি, এদিকে আছে x-5x-7 ডিভাইডেড বাই x-1 ইন্টু x-2 আছে, তাহলে এটাকে আমাদের গুণ দিতে হবে কি দিয়ে, এটা দিয়ে, যে x-1 ইন্টু আছে x-2 দ্বারা আমরা কি গুণ দিব। তারপর এদিকে কি আছে, এ আছে ডিভাইডেড বাই আছে কি x-1 আছে, তাহলে এটাকেও আমাদের কি দিয়ে গুণ দিতে হবে, x-1 ইন্টু x-2 দ্বারা গুণ দিতে হবে। x-1 ইন্টু হচ্ছে x-2, তারপর কি আছে প্লাস বি আছে, বি ডিভাইডেড বাই কি ছিল আমাদের x-2 ছিল। তো এটাকে আমাদের কি দিয়ে গুণ দিতে হবে, x-1 দিয়ে গুণ দিতে হবে এবং x-2 দিয়ে গুণ দিতে হবে, বুঝছো? তো আমরা এই যে x-1 এবং x-2 দিয়ে পুরো রাশিটাকে গুণ দিলাম। তাহলে দেখো এখানে x-1 এখানে x-1 কেটে গেল, এখানে x-2 এখানে x-2 কেটে গেল, আর এখানে আমাদের x-1 আছে এখানে x-1 আছে, তাহলে এটা আমাদের কেটে গেল। এটার মধ্যে x-2 আছে এটার মধ্যে x-2 আছে, সব কেটে গেল। তাহলে এখন আমাদের কি কি থাকতেছে, তো এখানে আমাদের ট্রিপল চিহ্ন দেওয়া ভালো। তাহলে এখানে থাকতেছে হলো 5x+7 ইজ ইকুয়াল টু কি থাকতেছে, এদিকে থাকতেছে হলো এ ইন্টু কি x-2 থাকতেছে, x-2। তো এটা কিন্তু প্রথমটা করাচ্ছে, খুবই মনোযোগ দাও, কারণ এই প্রথমটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু হবে না, বুঝছো? তারপর এদিকে কি থাকতেছে, এদিকে থাকতেছে b ইন্টু x-1। আমি কিছু করি নাই, এখানে জাস্ট কোনটা কোনটা কাটলো, কেটে যাওয়ার পর কোনটা কোনটা থাকতেছে সেটা আমি জাস্ট লিখলাম। এখন করতে হবে কি, এখন করতে হবে এই আমি যে সংখ্যাগুলো দিয়ে গুণ দিছি, হ্যাঁ, এই সংখ্যাগুলোকে আমি ইজ ইকুয়াল টু জিরো ধরে নিব। এখানে x-1 দ্বারা গুণ দিছি এবং x-2 দ্বারা গুণ দিছি, তাহলে x-1 ইজ ইকুয়াল টু আমরা ওয়ান ধরে নিব, জিরো ধরে নিব। তাহলে x-1 ইজ ইকুয়াল টু জিরো ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, x এর মান পাচ্ছি হলো ওয়ান। ঠিক আছে, আরেকটা কি ইজ ইকুয়াল টু জিরো ধরছি, x-2 ইজ ইকুয়াল টু, এটাকে ধরবো জিরো। এখান থেকে আমি এক্স এর মান বসাবো কত, টু। তাহলে আমি যে এই যে এখানে সমীকরণটা পাইলাম এটা আমি 2 নম্বর সমীকরণ দিয়েছি। এই 2 নম্বর সমীকরণে যদি আমি এক্স এর মান একবার ওয়ান বসাই, একবার এক্স এর মান টু বসাই, তাহলে আমি এই এ এর মান পাবো এবং বি এর মান পাবো। তাহলে এ এর মান এবং বি এর মান আমাদের 1 নম্বর সমীকরণে বসাইলে আমাদের কাজ শেষ। তাহলে এখন কি লিখবো, যে আহ, 2 নম্বর সমীকরণে, 2 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ, এখানে এক্স এর মান কত বসাবো, ওয়ান বসাবো। তাহলে এখানে কত হবে, 5 এর সাথে এখানে এক্স আছে, অর্থাৎ 5 ইন্টু 1, তাহলে কি 5 থাকতেছে। তারপর এখানে 7 থাকলো। আর এখানে a ইন্টু এক্স এর মান কত, এখানে এক্স এর মান বসাবো হলো, এক্স এর মান বসাবো কত এখানে, ওয়ান। তাহলে এখানে এক্স এর মান ওয়ান মাইনাস হচ্ছে টু, প্লাস এখানে বি ইন্টু এক্স এর মান ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান। তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান এটা হয়ে যাচ্ছে জিরো, তার মানে এই পুরো টার্মটা হয়ে যাচ্ছে কত, জিরো। তাহলে এদিকে থাকতেছে কত, এদিকে থাকতেছে ছিল 12, আর এদিকে থাকতেছিল কত, -8। তাহলে এর মান হচ্ছে কত আমাদের, -12। তাহলে এখানে দেখো আমাদের কত থাকতেছে, এখানে থাকতেছে 5 থেকে যদি আমাদের -7 যায় তাহলে থাকতেছে কত, -2। অর্থাৎ এই উভয় দিক থেকে যদি আমরা মাইনাসটাকে, ইজ ইকুয়াল টু টু থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমরা এক্স এর মান ওয়ান বসাই আমরা এ এর মান পেলাম। এখন আমরা এক্স এর মান বসাবো টু, অর্থাৎ 2 নং ইকুয়েশনে এক্স এর মান কত বসাবো, এক্স এর মান টু বসিয়ে পাই। এগুলো তুমি ভালো করে লিখবা যে 2 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু টু বসিয়ে পাই। তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ, এখানে আমরা এক্স এর মান বসাবো কত, টু বসাবো। তাহলে 5 ইন্টু 2, তাহলে মানে হচ্ছে কত, 10, 10 - 7, এটা 10 মাইনাস হচ্ছে 7। তারপর এখানে যদি টু বসাই তাহলে a ইন্টু 2 - 2 প্লাস হচ্ছে b ইন্টু 2 মাইনাস হচ্ছে ওয়ান, অর্থাৎ এক্স এর মান এখানে কি, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি কি এক্স এর মান টু বসাইছি। তাহলে এখানে থাকবে কত, এখানে থাকতেছে থ্রি। আর এই যে 2 - 2 = 0, তার মানে এই পুরো টার্মটা আমাদের কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। প্লাস এখানে থাকতেছে হলো 2 থেকে 1 গেলে শুধুমাত্র এক থাকে, তো 1 লাখের দোকানে বি। অতএব বি এর মান কত পাইলাম আমি, বি এর মান পাইলাম হলো থ্রি। তাহলে এই যে 1 নম্বর যে সমীকরণটা ছিল আমাদের, 1 নম্বর সমীকরণে এ এর মান এবং বি এর মান বসাই দেবো। এ এর মান কত পাইলাম, টু, আর বি এর মান পাইলাম হলো থ্রি। তাহলে আমি এখন এখানে শুধুমাত্র এর মান আর বি এর মান বসাই দেবো। তাহলে এর মান আমি কত পাইলাম, টু। তাহলে এখানে বসাই দিব, তাহলে এখানে হবে হচ্ছে টু আর এখানে হবে থ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। দেখো আরেকবার যদি আমি রিভিউ করি, হ্যাঁ,
তাহলে আমরা কি করব, আমরা প্রথমে করব যেখানে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে আমাদের হরগুলাকে আলাদা আলাদা করে লিখবো। প্রথমে এ নিব, নিয়ে আলাদা করে লিখবো, তারপর বি নিব, তারপর আরেকটা অংশ লিখবো। লেখার পর আমরা কি করব, এই যে হরটা থাকবে এই হরটা দ্বারা পুরা রাশিটাকে গুণ দিব। পুরা রাশিটাকে গুণ দেওয়ার পর আমরা এই যে জিনিসটা দ্বারা গুণ দিলাম ওই জিনিসটাকে এক একটা করে জিরো ধরবো। এক্স মাইনাস ওয়ান কে একবার জিরো ধরবো, তারপর এক্স মাইনাস টু কে একবার জিরো ধরবো। ধরে আমি এক্স এর মান গুলো বের করবো, ওই এক্স এর মান গুলো যদি আমি এখানে বসাই, একবার এ এর মান পাবো, আরেকবার বি এর মান পাবো। তাহলে এর মান এবং বি এর মান যদি পাই তাহলে কি ওই এ এর মান এবং বি এর মান আমাদের এই যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল সেটাই বসাই দেবো, তাহলে ইজিলি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো হ্যাঁ তাহলে আরেকটা করাচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের শেষ পর্যন্ত এই দুটো আমাদের টার্ম পাইলাম একটু আগে, তাই না? আমরা কি ম্যাথ করে এটা পাইলাম যে 2/x-1 প্লাস 3/x-2, অর্থাৎ এর মান আমাদের 2 পাইলাম এবং বি এর মান আমরা 3 পাইলাম। তো দেখো এখন এই রাশিটাকে আমরা যদি আবার গুণফল করি, গুণফল করে আমাদের আগের যে রাশিটা আছে সেই রাশি আমরা অবশ্যই পাবো, যদি আমাদের এখানে ক্যালকুলেশন ঠিক থাকে। যদি ক্যালকুলেশন ভুল হয় তাহলে আমরা গুণফল করে আগের মানটা পাবো না। আর যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এই রাশিটাকে গুণ করে আমরা কি আগের যে রাশিটা আছে যে রাশিটাকে ভাঙছি আবার ওই রাশিটা অবশ্যই ফেরত পাবো। তো দেখো এই যে যদি আগেরটা নাও বুঝো কোনো অসুবিধা নাই, আমি তো আছি। এখন আমরা পরবর্তী উদাহরণ 24টা আছে, 24ও একই জিনিস, জাস্ট একটু মনোযোগ দিলে তাহলে হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস এখানে বলি, হ্যাঁ বারবার তো এত বড় বড় লাইন লেখা সম্ভব নয়। তাহলে এখানে একটা আমরা শর্টকাট করে দেই যাতে আমি ইজিলি সবগুলা লাইন লিখতে পারি। একটু মনোযোগ দিবা, খুবই মনোযোগ দিবা। তো আমি এই যে এই লাইনটা তো বুঝতে পারছি যে এত দ্বারা গুণ দিতে হবে, তো গুণ দেওয়ার সময় আমি এই এত বড় বড় লাইন লেখা তো ভেজাল, তাই না? আমি এর জন্য করব কি, এখানকার যে হরটা থাকবে, তো হরটাকে আমি একদম বাদ দিব। মনে করো যে এটা বলতেছি, দেখো আমি এই লাইন থেকে শর্টকাটে একদম এই লাইনের কথা বলতেছি, আমি এই লাইন থেকে ডিরেক্টলি এই লাইনটা লিখবো। হ্যাঁ কিভাবে লিখতে পারি, এখান থেকে হর দ্বারা যেহেতু গুণ দিব তার মানে এখানকার হরটা একদম কাটা যাবে। তাহলে এইখানকার হরটা আমি একদম বাদ দিব। তারপর আমি এখানে এ তো লিখবো, এর সাথে কত গুণ হবে। তবে এখানে আছে x-1 আর এখানে আছে কি x-1 ইন্টু x-2। তাহলে এখানকার x-1 আর এখানকার x-2 কেটে যাবে, এটা আমরা বুঝতে পারতেছি। তাহলে এর সাথে আমাদের কোনটা গুণ হবে, এর সাথে আমাদের গুণ হবে x-1 বাদে যে টার্মটা থাকে সেটা, তার মানে x-2। তারপর যখন এটা দ্বারা এই দুইটাকে গুণ দিব তখন এখানকার x-2 আর এখানকার x-2 কেটে যাবে, তার মানে কোনটা থাকবে, x-1 থাকবে। তাহলে আমি কি লিখবো যে b ইন্টু x-1 থাকবে। ঠিক আছে। তাহলে সহজ উপায় কি, যে প্রথম যে রাশিটা থাকবে উপরে যে লবটা থাকবে সেই লবটা শুধুমাত্র লিখবো, হরটা লেখার দরকার নেই। লবটা লিখবো, তারপর এই তিনটা দাগ দিব, দিয়ে এ ইন্টু এখানে যে জিনিসটা আছে ওইটা বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো গুণ দিব। তারপর বি ইন্টু এখানে হরে যেটা থাকবে সেটা বাদে বাকিগুলো গুণ দিব। ঠিক আছে। তাহলে আমরা ইজিলি এই লাইনটা পেয়ে যাবো। তো দেখো এই লাইনটা যদি আমি খেয়াল করি, এই লাইনটার মধ্যে ধরো আলাদা কালি নেই, তাহলে দেখো এই লাইনটার মধ্যে দেখো যে আমি কি হরটাকে একদম বাদ দিছি, এটা হরটা লেখার, তাহলে হরটা লেখার দরকার নেই, হরটা একদম বাদ। তারপর এর সাথে কোনটা গুণ হবে, এর সাথে গুণ হবে যে x-1 যেটা ছিল ওটা বাদে যেটা থাকবে, তাহলে x-2 আছে, দেখো a ইন্টু x-2 আছে। তারপর এই যে b এর নিচে x-2 ছিল, তার জন্য x-2 বাদ, তাহলে b ইন্টু x-1 হবে। ঠিক আছে। যদি এটা বুঝে থাকো, হ্যাঁ এখন যেটা করাবো তাহলে একদম ইজি হয়ে যাবে, কোনো ভেজাল নাই। তো এখন ম্যাথটা বলো তুমি। x+5। হ্যাঁ দেখো এখন আমি কিভাবে এটাকে আমি কি করব, তাহলে প্রথমেই ধরে নিতে হবে কি, তো ধরে নিতে হবে যে এ ডিভাইডেড বাই একটা একটা করে দিব। তো প্রথমে x-1 আছে, তাহলে x-1 আমি দিলাম, তারপর প্লাস দিব, দিয়ে বি দিব, বি ইন্টু নিচে তারপর একটা যেটা আছে সেটা লিখবো যে x-2। এরপর কি করব, এরপর হলো প্লাস থ্রি ইন্টু দিব হলো x-3। অবশ্যই মনে রাখতে হবে এগুলা কিন্তু কোনোটার মধ্যে পুনরাবৃত্তি নেই, পুনরাবৃত্তি নাই জন্য আমরা এটা কাজ করতে পারতেছি। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ দিলাম। এখন কি করতে হবে, এখন হলো এই যে হরটা আছে এই হরটা দ্বারা পুরো রাশিটাকে গুণ দিবে। তো আমি জাস্ট এই লাইনটা লিখবো, যে হচ্ছে যে x-1 ইন্টু x-2 ইন্টু x-3 দ্বারা গুণ করে পাই। এই লাইনটা লিখবো আমি, এই প্রতিটাতে গুণ করবো না, জাস্ট আমি লাইনটা লিখবো। তাহলে যদি এই লাইন এই এটা দ্বারা যদি এটাকে গুণ দেয় তাহলে এগুলা কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে, আচ্ছা এখানে তিনটা লাইন দিবে তাহলে সুবিধা হবে, মানে ভালো হবে আর কি রুলস অনুযায়ী। তাহলে এখানে আমি কি লিখবো, তাহলে x+5 লিখবো। তাহলে তারপর কি লিখবো আমি, এ ইন্টু এইটা বাদে যেগুলো যে দুটো থাকবে সেটা, তাহলে আমাদের কি x-1 ছিল, তাহলে x-1 বাদ যাবে আর বাকি যে দুটো থাকবে সেই দুটো গুণ হবে। তাহলে x-2 হবে ইন্টু x-3 হবে। তারপর প্লাস এখানে কি আছে, x-2 আছে, তার মানে x-2 বাদে বাকি যে দুটো থাকবে সেই দুটো নিব। তাহলে b ইন্টু x-1 ইন্টু হচ্ছে x-3 হবে।
তারপর প্লাস সি। এখানে কি আছে, এক্স মাইনাস থ্রি আছে, তার মানে এক্স মাইনাস থ্রিটা বাদ যাবে, থাকবে কি এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কি এক্স মাইনাস টু। ঠিক আছে, বুঝতে পারছো? হুম। হুম। তো এখন আমাদের কি করতে হবে, তো এটা ইজ ইকুয়াল টু আমরা আমরা যে রাশিটাতে গুণ দিয়েছিলাম ওই রাশিটার প্রত্যেকটা পদে আমরা মনে করে ধরবো জিরো। তাহলে আমরা প্রথমে কি ধরবো, যে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ধরবো, তাহলে এখানে এক্স এর মান আসতেছে ওয়ান। তারপর এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো ধরবো, এখান থেকে আমাদের এক্স এর মান আসতেছে টু। তারপর এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো ধরবো, তাহলে ওখান থেকে আমাদের এক্স এর মান আসবে কত, থ্রি। তাহলে আমরা এক একবার এক একটা মান বসাবো, তাহলে আমরা এ বি সি এর মানগুলো পেয়ে যাবো। তাহলে আমি কি প্রথমে এক্স এর মান ওয়ান বসাই, তাহলে লিখবো যে এক্স এর মান ওয়ান বসিয়ে পাই। তাহলে এখানে কি হবে, এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ফাইভ আর কি। তারপর দেখো এখানে আমাদের এর সাথে কি করতে হবে, এর সাথে যদি আমি বসাই, এর সাথে ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস থ্রি, তারপর প্লাস বি ইন্টু কি হবে, ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস থ্রি, প্লাস সি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস টু। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ওয়ান মাইনাস ওয়ান মানে এটা আসছে কত, জিরো। যদি এটা জিরো আসে তার মানে কি জিরো। পুরো রাশির মানটা জিরো। তারপর এখানেও এক্স মাইনাস ওয়ান ছিল, তাহলে এটা কি জিরো, ওয়ান মাইনাস ওয়ান জিরো, তার মানে এই পুরো রাশিটার মানটা জিরো। তাহলে ওই দুটা জিরো, তাহলে ওই দুটো আমাদের আর লেখার দরকার নেই। তাহলে এদিকে থাকতে চলো সিক্স ইন্টু, এখানে থাকতে কত মাইনাস ওয়ান, আর এখানে থাকতে চলো মাইনাস টু। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সিক্স ডিভাইডেড বাই এই মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করে টু হবে, তাহলে এই টুটা আমি দেখেছি ভাগ দিয়ে দিলাম, অর্থাৎ এখান থেকে আমি এর মানটা পাচ্ছি। তাহলে এখানে কি ছয় ভাগ দুই ইজ ইকুয়াল টু হবে তিন। অর্থাৎ এর মান কত পাইলাম, এর মান পেয়ে গেলাম হলো তিন। এখন কি করতে হবে আমাদের, এখন করতে হবে এক্স এর মান বসাবো টু। এক্স এর মান কত বসাবো, এক্স এর মান টু বসাবো, এই রাশিটাতে আমাদের এক্স এর মান টু বসাবো। তাহলে হচ্ছে টু প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু হচ্ছে কি এ ইন্টু টু মাইনাস টু, তারপর হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স বলতেছি কি এক্স এর মান তো আমরা টু বসাই দিব, তাহলে এক্স এর মানে আমি টু বসাই দিলাম। তারপর কি দেখতেছে, বি ইন্টু টু মাইনাস ওয়ান ইন্টু কি টু মাইনাস থ্রি, তারপর প্লাস সি, সি এর মান কি বসাবো আমরা, টু মাইনাস ওয়ান টু ইন্টু কি মাইনাস ওয়ান। টু মাইনাস থ্রি। টু ঠিক আছে, মাইনাস টু। না, টু মাইনাস টু। লাস্টের টু মাইনাস টু, তাই না? তাহলে দেখো এখানে আমাদের টু মাইনাস টু আছে, তার মানে এটা জিরো, তার মানে প্রথম পদটা জিরো। তারপর লাস্টেরটা টু মাইনাস টু আছে জিরো, তার মানে এই প্রথম তৃতীয় পদটাও কি জিরো হয়ে গেল। তাহলে থাকতেছে শুধুমাত্র এই বি এর যে টার্মটা। তাহলে এখানে দুই আর পাঁচ যদি যোগ করি, তাহলে হচ্ছে আমাদের কত, সাত ইজ ইকুয়াল টু, এখানে দুই থেকে এক গেলে এক থাকতেছে, আর এখানে কি মাইনাস এক থাকতেছে, তাহলে প্লাস এক আর মাইনাস এক করলে কত হয় আমাদের, মাইনাস ওয়ান হয়, তাই না? মাইনাস বি, অর্থাৎ বি এর মান পেলাম কত, বি এর মান পেলাম হলো মাইনাস সেভেন। ঠিক আছে কি, হ্যাঁ আমাদের বি এর মান মাইনাস বি, মাইনাস সাত। ঠিক আছে, তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম কত, বি এর মান পেয়ে গেলাম হলো মাইনাস সাত। তো এখন কি করতে হবে আমাদের, এক্স এর মান কত বসাইতে হবে, এক্স এর মান বসাই দেবে হলো তিন। তো এক্স এর মান বসাবো কত, তিন। তাহলে আমাদের এক্স প্লাস ফাইভ ছিল না, তাহলে এখানে বসাবো তিন প্লাস হচ্ছে ফাইভ। তারপর এ ইন্টু কি ছিল, এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস টু ছিল। তাহলে এখানে এ এর সাথে কি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ছিল। তাহলে আমরা কি লিখবো, যে হচ্ছে টু থ্রি মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস থ্রি। ঠিক আছে, তারপর প্লাস বি ইন্টু কি ছিল, বি এর সাথে কি ছিল, বি এর সাথে ছিল হলো এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি। তাহলে এখানে কি হবে, এক্স এর মান যেহেতু থ্রি, তাহলে থ্রি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে থ্রি মাইনাস থ্রি। তারপর সি, সি এর সাথে আমাদের কি ছিল, সি এর সাথে ছিল হলো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস, তো যাই হোক, দেখো আমাদের কি সি ইন্টু আছে কি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে আমরা কি এক্স এর মান বসাবো কত, থ্রি। তাহলে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ইন্টু থ্রি মাইনাস টু হবে। তাহলে এখানে আমি কি লিখবো, যে হচ্ছে থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে থ্রি মাইনাস টু। ঠিক আছে, তাহলে দেখো এখানে থ্রি মাইনাস থ্রি আছে, এটা জিরো, তারপর এখানে থ্রি মাইনাস থ্রি আছে, এটা জিরো, তার মানে আমাদের কি এই পুরাটা জিরো, তারপর এই পুরাটা জিরো। তাহলে এখানে থাকতে চলো এইট ইজ ইকুয়াল টু, এই দুটো জিরো হয়ে গেল, তাহলে আমরা লিখতেছি না, লেখার দরকার নাই। তাহলে এখানে সি ইন্টু থাকবে কত, দুই, তারপর থাকতে চলো ওয়ান। তাহলে এখানে কত হচ্ছে, দুই ওকে দুই, তাহলে সি ইজ ইকুয়াল টু হবে এইট ডিভাইডেড বাই টু, তাহলে হচ্ছে ফোর। তাহলে সি এর মান কত পেলাম, সি এর মান পেলাম হলো ফোর। তাহলে দেখো এখান থেকে আমি এর মান পেলাম হলো তিন, এর মান পেলাম হলো তিন, তারপর বি এর মান পেলাম হলো মাইনাস সাত এবং সি এর মান পেলাম হলো ফোর। তাহলে এখন এই মানগুলো আমাদের কি
জাস্ট বসাই দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো আমি আর কষ্ট করে লিখতে যাচ্ছি না, আমি এখানে কি মিশে মিশে লিখে দিব। তাহলে আমাদের এর মান পাইলাম হলো 3, বি এর মান পাইলাম হলো -7, তারপর হলো সি এর মান পাইলাম কত, 4 নাকি। তাহলে দেখো আমি যদি এ বি সি এর মানটা বসাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি আংশিক ভগ্নাংশ। তো এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এই দুটা কি মাইনাস মিশাই আমরা এখান থেকে কি